অ্যামোনিয়া রেফ্রিজারেশন সিস্টেম, দেখুন, ইন্ডাস্ট্রিয়াল কুলিংয়ের জগতে এর গুরুত্ব তো অনেক, কিন্তু এর রক্ষণাবেক্ষণ মানে ইন্সপেকশন, টেস্টিং, মেইনটেনেন্স বা আইটিএম বেশ জটিল আর মনোযোগও চায়। একদম। আজকে আমরা এই অ্যামোনিয়া সিস্টেমের আইটিএম নিয়েই একটু গভীরভাবে কথা বলবো, বিশেষ করে IIAR-6 সার্টিফিকেশন কোর্সের মডিউল 6 এর কিছু জরুরি বিষয় নিয়ে। আমাদের কাছে কোর্সের কিছু অংশ আর স্লাইডও আছে। হ্যাঁ, আমাদের মূল লক্ষ্য থাকবে এই সিস্টেমগুলোর নিরাপত্তা আর ঠিকঠাক কাজ করা নিশ্চিত করার জন্য, মানে যে পদ্ধতি আর চেকলিস্টগুলো ব্যবহার হয় সেগুলোকে ভালো করে বোঝা। ঠিক বলেছেন। শুধু নিয়ম জানা নয়, বরং বুঝতে হবে কেন এই নিয়মগুলো এসেছে। যেমন ধরুন ওভার প্রেশার প্রোটেকশন ডিভাইস বা পিআরভি, পার্জার, এমনকি রেফ্রিজারেন্ট বা কুলেন্ট, এই বিষয়গুলো কিভাবে পুরো সিস্টেমের স্বাস্থ্য আর নিরাপত্তার সাথে জড়িয়ে আছে সেটাই আমরা দেখব। আর পরিশিষ্ট বিয়ের যে সেফটি চেকলিস্টগুলো আছে সেগুলো কিভাবে একটা বলতে পারেন সুরক্ষা জাল তৈরি করে সেটাও বোঝার চেষ্টা করব। আজকের আলোচনাটা আসলে ওই ব্যবহারিক জ্ঞানের গভীরে যাওয়ার একটা চেষ্টা। বেশ, তাহলে চলুন শুরুতেই আইটিএম বা পরিদর্শন, পরীক্ষা আর রক্ষণাবেক্ষণের যে মূল ধারণাটা সেটা একটু পরিষ্কার করি। নিশ্চয়ই একটা নির্দিষ্ট রুটিন মেনে চলতে হয়, তাই না? একদম। IIIR-6 স্ট্যান্ডার্ডে কিংবা ধরুন যন্ত্রাংশের প্রস্তুতকারকের গাইডলাইনে নির্দিষ্ট সময় অন্তর অন্তর আইটিএম করার কথা পরিষ্কার বলা আছে। এটাই হলো বেসিক নিয়ম। আচ্ছা। কিন্তু এটাও ঠিক যে এটা একেবারে পাথরে খোদাই করা নিয়ম নয়। সেকশন 5.2.1 অনুযায়ী এই সময়সূচিতে কিছু বদল আনা যেতে পারে। তবে হ্যাঁ, তার জন্য যথেষ্ট যুক্তি দেখাতে হবে। বদল মানে রুটিন কমানো বা বাড়ানো? কিসের ভিত্তিতে এটা করা যেতে পারে? দুটোই হতে পারে। ধরুন যদি দেখা যায় একটা পার্টিকুলার যন্ত্রে বারবার সমস্যা হচ্ছে, মানে ফল্টের হিস্ট্রি আছে, তাহলে তার আইটিএম হয়তো আরও ঘন ঘন করতে হবে, আগে করতে হবে। আবার উল্টো দিকে যদি কোনো যন্ত্রাংশ বছরের পর বছর ধরে মানে কোনো সমস্যা ছাড়াই স্মুথলি চলছে, তাহলে হয়তো তার রক্ষণাবেক্ষণের যে ইন্টারভ্যাল সেটা একটু বাড়ানোর সুযোগ থাকে। আচ্ছা আচ্ছা। কিন্তু আসল কথা হলো যে কোনো বদলের পেছনে অবশ্যই উপযুক্ত টেকনিক্যাল কারণ থাকতে হবে, আর সেটাও খুব ভালোভাবে ডকুমেন্ট করতে হবে। মানে শুধু মনে হলো তাই বদলে দিলাম, তেমনটা চলবে না। এই নথিবদ্ধ করা বা ডকুমেন্টেশনের ব্যাপারটা তাহলে খুব জরুরি। বেশ, এবার আসা যাক সিস্টেমের একটা খুব গুরুত্বপূর্ণ অংশে, ওভার প্রেসার প্রোটেকশন ডিভাইস বা পিআরভি। এগুলোর নিয়মকানুন তো বেশ কড়া মনে হচ্ছে। হ্যাঁ, হওয়াটাই তো স্বাভাবিক, কারণ এগুলোর প্রধান কাজই হলো সিস্টেমকে অতিরিক্ত চাপের বিপদ থেকে বাঁচানো। স্ট্যান্ডার্ড নিয়মটা হলো একটা পিআরভি ইনস্টল করার তারিখ থেকে 5 বছর পর, অথবা যদি কোনো কারণে ভালভটা একবার লিফট করে। লিফট মানে খুলে যায়? হ্যাঁ, মানে প্রেশার বেশি হওয়ায় খুলে গিয়ে রিলিজ করে, তাহলে অবশ্যই সেটিকে রিসার্টিফাই করতে হবে, মানে পুনঃপ্রত্যয়ন অথবা একেবারে বদলে ফেলতে হবে। প্রতি 5 বছরেই বাধ্যতামূলক বদলানো বা পরীক্ষার কি কোনো বিকল্প ব্যবস্থা আছে, বিশেষ করে ধরুন যেখানে অনেক পিআরভি আছে সেরকম প্ল্যান্টে? হ্যাঁ, একটা বিকল্প পদ্ধতি আছে। এটা সেকশন 13.1.2-তে বলা হয়েছে। এক্ষেত্রে প্রতি 5 বছরে সব ভলভ না বদলে মালিকপক্ষ চাইলে কিছু নির্দিষ্ট সংখ্যক ভলভের একটা স্যাম্পল বা নমুনা বেছে নিতে পারে। নমুনা? হ্যাঁ, নমুনা। সেই নমুনা ভলভগুলোর বেঞ্চ টেস্ট বা ল্যাবরেটরি টেস্ট করে তাদের কার্যকারিতা যাচাই করা যেতে পারে। পদ্ধতিটা একটু বিস্তারিত, কিন্তু মূল আইডিয়াটা হলো 5 বছর পর আগে থেকে ঠিক করা কিছু নমুনা ভলভ নতুন দিয়ে রিপ্লেস করা হয়। আচ্ছা। আর পুরনো ভালভগুলো ল্যাবে নিয়ে গিয়ে পরীক্ষা করে দেখা হয় যে সেগুলো ঠিকঠাক কাজ করছে কিনা। যেমন নির্দিষ্ট চাপের 90% না পৌঁছানো পর্যন্ত লিক করছে না তো, সেট প্রেশারের খুব কাছাকাছি মানে ±3%-এর মধ্যে খুলছে কিনা, আর সেট প্রেশারের 110%-এর মধ্যে পুরোপুরি খুলে যাচ্ছে কিনা, এইসব। এই নমুনা কিভাবে বাছা হয়? এরও কি কোনো নিয়ম আছে? হ্যাঁ, আছে তো। বেশ সুনির্দিষ্ট নিয়ম। নমুনা হিসেবে সেই সব পিআরভি বেছে নিতে হবে যেগুলি সবচেয়ে কঠিন পরিস্থিতিতে কাজ করে, মানে যেখানে হয়তো ভাইব্রেশন খুব বেশি বা টেম্পারেচার ওঠানামা করে বা অপারেটিং কন্ডিশন খুব চ্যালেঞ্জিং। বোঝা গেল। আর প্রতি বছর পরীক্ষার জন্য এমন ভালভ বাঁচতে হবে যেগুলোর সার্ভিস লাইফ মানে ব্যবহারের সময়কাল সবচেয়ে বেশি। আচ্ছা। আর স্যাম্পলের সাইজ হতে হবে কমপক্ষে 7টা, অথবা টোটাল যা পিআরভি আছে তার 5%, দুটোর মধ্যে যেটা বেশি হয়। ও, বেশ ভালো সংখ্যা তো।
আর এই বেঞ্চ টেস্টের ফলাফলের উপর কি নির্ভর করে, মানে পাশ করলে কি সুবিধা আর ফেল করলে? এখানেই তো আসল ব্যাপারটা। এটা খুব গুরুত্বপূর্ণ। যদি নমুনার 100% ভাল্ব পরীক্ষায় পাশ করে যায়, তাহলে ওই প্ল্যান্টের বাকি সব পিআরভি, মানে যেগুলো টেস্ট করা হয়নি, সেগুলো অতিরিক্ত আরও 12 মাস চালানো যেতে পারে, পরবর্তী স্যাম্পল টেস্ট পর্যন্ত। বাহ, এটা তো বেশ সুবিধা। কিন্তু যদি নমুনার একটা ভালভও ফেল করে, ওহ, হ্যাঁ, যদি একটাও ফেল করে, তাহলে কিন্তু গল্পটা পুরো অন্যরকম। তখন ওই প্ল্যান্টে যত পিআরভি আছে, যাদের সার্ভিস লাইফ ওই ফেল করা ভালভের সমান বা তার চেয়ে বেশি, সেগুলোকে আগামী 6 মাসের মধ্যে হয় বেঞ্চ টেস্ট করতে হবে, নয়তো রিসার্টিফাই বা রিপ্লেস করতে হবে। বলেন কি? তার মানে একটা ভালভের ব্যর্থতা পুরো সিস্টেমের বাকি ভালভগুলোর উপর সরাসরি প্রভাব ফেলছে। এটা তো বিরাট ব্যাপার। ঠিক ধরেছেন। শুধু তাই নয়, একটা ফেল করা পিআরভি আসলে ওই প্ল্যান্টের সমস্ত পিআরভির জন্য ম্যাক্সিমাম পারমিসেবল সার্ভিস লাইফ, মানে সর্বোচ্চ অনুমোদিত ব্যবহারের সময়সীমা ঠিক করে দেয়। কি সর্বনাশ! এই নতুন সর্বোচ্চ সীমাটা হবে ওই যে ফেল করা ভালভটা, তার আসল সার্ভিস লাইফের চেয়ে 12 মাস কম। ভাবুন একবার, একটা ফেলিওর পুরো ফ্লিটের আয়ু কমিয়ে দিতে পারে। এটা যেমন রক্ষণাবেক্ষণের গুরুত্বটা বোঝাচ্ছে, তেমনি এই বিকল্প পথের কড়াকড়িটাও কিন্তু স্পষ্ট করে দিচ্ছে। এটা সত্যি ভাবনার বিষয়। আচ্ছা, আর যদি কোনো ওভারপ্রেশার ঘটনার কারণে পিআরভি চালু হয়ে যায়, মানে লিফট করে, তখন কি করতে হবে? পরে যেগুলো আনব্যালেন্সড ভালভ, সেগুলো ঘটনার পর ঠিকমতো রিসিট নাও করতে পারে, মানে পুরোপুরি বন্ধ নাও হতে পারে। তাই সেগুলোকে বাতিল করে দেওয়াই নিরাপদ। আর ব্যালেন্সড ভালভ? ব্যালেন্সড পিআরভিগুলো অবশ্য সাধারণত সরানো যায়। সেগুলোকে অনুমোদিত সার্ভিস সেন্টারে পাঠিয়ে পরীক্ষা ও রিসার্টিফাই করিয়ে আবার ব্যবহার করা যেতে পারে। আচ্ছা, কিছু নির্দিষ্ট আইটিএম কাজের উদাহরণ যদি দেন। টেবিল 13.1 অনুযায়ী বছরে একবার কি কি দেখাটা জরুরি? বছরে একবার দেখার মতো অনেক কিছুই আছে, যেমন ভালভের গায়ে এএসএমই সিলটা ঠিক আছে কিনা, নেম প্লেট বা ট্যাগ পড়া যাচ্ছে কিনা, ইনস্টলেশনের ডেটটা 5 বছরের বেশি পুরনো হয়ে গায়নি তো, ডিসচার্জ পাইপের সাপোর্টগুলো ঠিকঠাক আছে কিনা, হুম। ডিসচার্জ পাইপের মুখে কোনো বাধা, যেমন ধরুন পাখির বাসা বা অনেক সময় বরফ জমে যায়, সেগুলো নেই তো, আর অ্যাটমসফিয়ারিক রিলিফের পাইপ থেকে জমা জল বের করে দেওয়া হয়েছে কিনা। আর কিছু? কিছু ক্ষেত্রে যেখানে অ্যাপ্লিকেবল, সেখানে হয়তো সাপ্তাহিক ভিত্তিতেও কিছু জিনিস দেখতে হতে পারে, যেমন রাপচার ডিস্ক বা ডিসচার্জ ইন্ডিকেটর। বেশ স্পষ্ট ধারণা পাওয়া গেল পিআরভি নিয়ে। চাপ নিয়ন্ত্রণের পাশাপাশি সিস্টেমের ভেতরের বিশুদ্ধতা বজায় রাখাও তো খুব জরুরি, তাই না? এখানেই হয়তো পার্জারের ভূমিকা আসে। এর আইটিএম কেন জরুরি? একদম ঠিক পয়েন্ট। পার্জারের প্রধান কাজই হল রেফ্রিজারেশন সিস্টেম থেকে নন কন্ডেন্সেবল গ্যাস বের করে দেওয়া, মানে যেসব গ্যাস অ্যামোনিয়ার মতো সহজে লিকুইড হয় না, যেমন বাতাস। হ্যাঁ। এই গ্যাসগুলো সিস্টেমের ভেতরে অনেকটা ইনভিজিবল এনিমি বা অদৃশ্য শত্রুর মতো। এরা শুধু যে এক্সট্রা প্রেশার তৈরি করে, যন্ত্রপাতির ওপর চাপ বাড়ায়, তাই নয়, এরা সিস্টেমের এফিসিয়েন্সিও কমিয়ে দেয়, মানে আপনার এনার্জি বিল বাড়িয়ে দেয়। শুধু তাই, নাকি আরও কোনো ক্ষতি করে এই নন কন্ডেন্সেবল গ্যাস? আরও সমস্যা আছে। এই গ্যাসগুলো যদি জল বা তেলের মতো অন্য কোনো কন্টামিনেন্ট বা দূষকের সাথে মেশে, তাহলে তারা বিক্রিয়া করে অ্যাসিড আর স্লাজ, মানে কাদা তৈরি করতে পারে। ও। এই অ্যাসিড পাইপ বা যন্ত্রাংশের ভেতরের দেওয়াল ক্ষয় করে দিতে পারে, যাকে বলে করোশন। আর স্লাজ জমে ভালভের মতো ডেলিকেট পার্টসগুলোকে জ্যাম করে দিতে পারে বা সেগুলোর ক্ষতি করতে পারে। তাই পার্জার ঠিকমতো কাজ করছে কিনা সেটা এনশিওর করা খুব দরকারি। সিস্টেমে এই অবাঞ্ছিত গ্যাস আছে কিনা সেটা বোঝার কোনো সহজ উপায় আছে? হ্যাঁ, একটা বেশ এফেক্টিভ পদ্ধতি আছে। আপনাকে কন্ডেন্সারের আউটলেট পাইপের টেম্পারেচার আর গেজ প্রেশারটা মাপতে হবে। আচ্ছা। এবার একটা স্ট্যান্ডার্ড প্রেশার টেম্পারেচার বা পিটি চার্ট আছে অ্যামোনিয়ার জন্য। সেই চার্ট ব্যবহার করে দেখতে হবে যে ওই মাপা তাপমাত্রায় বিশুদ্ধ অ্যামোনিয়ার চাপ কত হওয়া উচিত। যদি আপনার মাপা গেজ প্রেশারটা চার্টের এই থিওরিটিক্যাল চাপের চেয়ে বেশি হয়, তাহলেই বোঝা যাবে যে সিস্টেমে নন কন্ডেন্সেবল গ্যাস জমে বাড়তি চাপ তৈরি করছে। এই পিটি রিলেশনশিপ বা চাপ তাপমাত্রার সম্পর্কটা কিন্তু অ্যামোনিয়ার বিশুদ্ধতা যাচাইয়ের একটা মূল টুল। পার্জারের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু আইটিএম কাজ কি রকম হতে পারে? টেবল 14.1 থেকে যদি কিছু উদাহরণ দেন। যেমন, যদি পার্জারে ওয়াটার কলাম থাকে,
তাহলে রোজ যেখানে প্রযোজ্য দৈনিক বা ডেলি একবার দেখে নেওয়া যে জলের লেভেলটা ঠিক আছে কিনা, কারণ এটা পার্জারের সিল হিসেবে কাজ করে। আচ্ছা। মাসে একবার দেখা যে ইউনিটটা ঠিক জায়গায় বসালো আছে কিনা, নড়াচড়া করেনি তো। বছরে একবার ইনসুলেশনটা পরীক্ষা করা খুব জরুরি, কারণ ইনসুলেশন ড্যামেজ হলে পার্জারের কাজ করার ক্ষমতা কমে যায়। আর পাইপিংয়ে কোনো করোশন বা সারফেস ড্যামেজ হয়েছে কিনা দেখা। আর এছাড়া বছরে দুবার ম্যানুয়ালি পার্জ পয়েন্টগুলো একবার চালিয়ে দেখা যে সেগুলো ঠিকঠাক কাজ করছে কিনা। আর বছরে একবার যেখানে প্রযোজ্য বার্ষিক বা WA অ্যানুয়াল, ওই পিটি রিলেশনশিপ ব্যবহার করে কনফার্ম করা যে পার্জার আসলেই নন কন্ডেন্সেবল গ্যাস সরাতে পারছে কিনা। বোঝা গেল। গ্যাসীয় দূষণ নিয়ন্ত্রণের পর এবার আসা যাক তরল দূষণের কথায়, মানে অ্যামোনিয়া রেফ্রিজারেন্ট আর সেকেন্ডারি কুলেন্ট, যেমন গ্লাইকল বা ব্রাইন হতে পারে। এগুলোর আইটিএম কেন জরুরি? এখানে প্রধান চিন্তা হল জল বা সেকেন্ডারি কুল্যান্টের মতো দূষক অ্যামোনিয়ার সাথে মিশে যাওয়া। বিশেষ করে জলের কন্টামিনেশন খুব মারাত্মক হতে পারে। প্রথমত, জল অ্যামোনিয়ার যে স্বাভাবিক প্রেশার টেম্পারেচার রিলেশনশিপ সেটাকেই বিগড়ে দেয়। ফলে সিস্টেমটা ঠিক প্রেডিক্টেবল থাকে না, আনপ্রেডিক্টেবল আচরণ করতে পারে। আর শারীরিক বা রাসায়নিক ক্ষতির ঝুঁকি কেমন? ঝুঁকি তো যথেষ্ট। জল যদি সিস্টেমের ঠান্ডা অংশে জমে বরফ হয়ে যায় তাহলে সেটা পাইপের ভেতর ফ্লো ব্লক করে দিতে পারে। এর ফলে চাপ সাংঘাতিকভাবে বেড়ে গিয়ে পাইপ বা কোনো কম্পোনেন্ট ফেটে যেতে পারে। এটা একটা বড় ফিজিক্যাল হ্যাজার্ড। ঠিক। আর কেমিক্যাল দিক থেকেও বিপদ আছে। জল কম্প্রেসারের তেলের সাথে মিশে তেলের ক্যারেক্টারিস্টিক্স নষ্ট করে দেয়। জৈব অ্যাসিড আর স্লাজ তৈরি করে, যে আমরা আগেই আলোচনা করছিলাম, ভালভ জ্যাম করে দেওয়া বা ইন্টারনাল সারফেসে কোরোশন বা ক্ষয় করার মতো সমস্যা তৈরি করে। আর যদি সেকেন্ডারি কুল্যান্ট যেমন ধরুন ব্রাইন বা গ্লাইকল লিক করে অ্যামোনিয়ার সাথে মেশে? এটাও একটা বড় সমস্যা। এটাকে বলে ক্রস কন্টামিনেশন। জলভিত্তিক সেকেন্ডারি কুলেন্ট মিশলে অ্যামোনিয়ার চেহারা দেখেই অনেক সময় বোঝা যায়, যেমন অ্যামোনিয়াটা কেমন ঘোলাটে বা টার্বিড দেখাতে পারে। ও আচ্ছা। এটা ঘটলে খুব তাড়াতাড়ি ব্যবস্থা নিতে হবে, কারণ এর ফলে স্ট্রেস কোরোশন ক্র্যাকিং বা SCCর মতো সাংঘাতিক ক্ষতি হতে পারে। SCC সেটা কি? SCC হলো এমন একটা কন্ডিশন যেখানে মেটালের উপর স্ট্রেস বা চাপ এবং একটা নির্দিষ্ট কেমিক্যাল এনভায়রনমেন্ট, যেটা এই কন্টামিনেশনের কারণে তৈরি হতে পারে, একসাথে হয়ে মেটালে খুব সূক্ষ্ম ফাটল ধরিয়ে দেয়। এটা বাইরে থেকে সহজে বোঝা যায় না, কিন্তু ফেলিয়ারের কারণ হতে পারে। মারাত্মক। হ্যাঁ, তাই সাইড গ্লাসে যদি ঘোলাটে ভাব দেখা যায় তাহলে সঙ্গে সঙ্গে কারণ খুঁজে বের করে সলিউশন করতে হবে। প্রয়োজনে গ্লাস পরিষ্কার বা পাল্টাতেও হতে পারে। এই সংক্রান্ত নির্দিষ্ট কিছু আইটিএম কাজ কি হতে পারে? টেবল 15.1 অনুযায়ী যদি বলেন। যেখানে প্রযোজ্য মাসে একবার WA মান্থলি সাইড গ্লাসের মাধ্যমে অ্যামোনিয়ার অ্যাপিয়ারেন্স বা চেহারাটা দেখা স্বচ্ছ আছে কিনা, এবং সেকেন্ডারি কুলেন্টেরও রং, স্বচ্ছতা বা কোনো সেডিমেন্ট বা তলানি পড়েছে কিনা তা পরীক্ষা করা। বছরে একবার WA অ্যানুয়াল সেকেন্ডারি কুলেন্টের কিছু খুব গুরুত্বপূর্ণ প্রপার্টি টেস্ট করা দরকার, যেমন তার ফ্রিজ পয়েন্ট, যাতে ঠান্ডায় জমে না যায়, কোরোশন ইনহিবিটর বা ক্ষয়রোধকের লেভেল ঠিক আছে কিনা যাতে পাইপলাইন সুরক্ষিত থাকে, আর পিএইচ লেভেল। পিএইচ? হ্যাঁ, পিএইচ হলো কোনো সলিউশন কতটা অ্যাসিডিক বা অ্যালকালাইন তার মাপ। এটাও কোরোশন কন্ট্রোলের জন্য খুব জরুরি। জল দূষণ ধরা পড়লে তা বের করে দেওয়া, কুলেন্টের স্পেসিফিক গ্র্যাভিটি বা SG বা আপেক্ষিক গুরুত্ব ঠিক আছে কিনা দেখা, আর প্রয়োজন অনুযায়ী কোরোশন ইনহিবিটর ও পিএইচ ব্যালেন্স করা, এগুলোও বার্ষিক কাজের মধ্যে পড়ে। অ্যামোনিয়াতে জলের পরিমাণ পরীক্ষা করার কি কোনো নির্দিষ্ট নিয়ম আছে? মানে কতদিন পর পর করা উচিত? হ্যাঁ, যেসব সিস্টেম ভ্যাকিউমে বা অ্যাটমসফেরিক প্রেশারের নিচে চলে সেগুলোর ক্ষেত্রে প্রতি 3 বছরে অন্তত একবার অ্যামোনিয়ার স্যাম্পল নিয়ে তাতে জলের কন্টামিনেশন টেস্ট করা উচিত। এটা হলো মিনিমাম রিকোয়ারমেন্ট। আচ্ছা। নন ভ্যাকিউম সিস্টেমে সাধারণত এর প্রয়োজন হয় না, যদি না কুলেন্ট লিক করার মতো কোনো সন্দেহ বা প্রমাণ থাকে। বেশ, বিস্তারিত আলোচনা হলো সিস্টেমের বিভিন্ন অংশ আর তাদের রক্ষণাবেক্ষণ নিয়ে। এবার আমরা আলোচনার শেষ পর্যায়ে আসি, পরিশিষ্ট বি বা অ্যাপেন্ডিক্স বিতে থাকা অ্যামোনিয়ার রেফ্রিজারেশন সিস্টেম সেফটি চেকলিস্ট। এগুলোর উদ্দেশ্যটা কি? এগুলোর মূল উদ্দেশ্য হল সেফটি ইন্সপেকশন বা নিরাপত্তা পরিদর্শনের জন্য একটা স্ট্যান্ডার্ডাইজড বা মানসম্মত কাঠামো দেওয়া। এই চেকলিস্টগুলো আসলে IIAR বুলেটিন নম্বর 109 থেকে এসেছে, আর এগুলোকে ইন্ডাস্ট্রিতে RGA GP হিসেবে ধরা হয়।
RGAGP। বলে রিকগনাইজড অ্যান্ড জেনারেলি অ্যাকসেপ্টেড গুড ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস। সহজ কথায় বললে ইন্ডাস্ট্রিতে স্বীকৃত এবং সাধারণভাবে গৃহীত ভালো ইঞ্জিনিয়ারিং পদ্ধতি আর কি। তবে একটা কথা মনে রাখতে হবে, এগুলো কিন্তু উদাহরণ। প্রতিটি প্ল্যান্টের নিজস্ব সিস্টেম অনুযায়ী এগুলোকে কাস্টমাইজ বা সাজিয়ে নিতে হতে পারে। এই চেকলিস্টগুলো ব্যবহারের ক্ষেত্রে কোনো বিশেষ নীতি বা পদ্ধতি মানতে হয়? একটা খুব গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল হলো একটির জন্য একটি বা ওয়ান ফর ওয়ান। মানে আপনার প্ল্যান্টে যতগুলো একই টাইপের ইকুইপমেন্ট আছে প্রত্যেকটার জন্য আলাদা চেকলিস্ট ব্যবহার করতে হবে। ও, যেমন ধরুন 6টা কম্প্রেসর আছে, তাহলে 6টা আলাদা কম্প্রেসর চেকলিস্ট লাগবে। ইভেন কি যদি সবকটা একই মডেলেরও হয়, আইডি বা ট্যাগ নম্বর দিয়ে প্রতিটাকে আলাদাভাবে আইডেন্টিফাই করতে হবে। আচ্ছা, এটা জরুরি। আর একটা ইন্টারেস্টিং বিষয় হলো প্রশ্নগুলো সাধারণত এমনভাবে তৈরি করা হয় যাতে হ্যাঁ উত্তরের মানে হলো সব ঠিক আছে, কোনো অ্যাকশন লাগবে না, কিন্তু না উত্তর এলে বুঝতে হবে যে সেখানে কোনো একটা সমস্যা আছে এবং তার জন্য ব্যবস্থা নিতে হবে। চেকলিস্ট পূরণ করার সময় কি কি তথ্য লাগে, আর ইন্সপেকশন প্রসেসটা কেমন? প্রত্যেকটা চেকলিস্টের শুরুতেই কিছু বেসিক ইনফরমেশন থাকে, যেমন প্ল্যান্টের নাম, ঠিকানা, ওই ইকুইপমেন্ট বা সিস্টেমটা কোথায় আছে, তার স্পেসিফিক আইডি বা ট্যাগ নম্বর, কে ইন্সপেকশন করছে, তারিখ ইত্যাদি। ওই আইডি নম্বরটা খুব জরুরি, কারণ এটা নির্দিষ্ট ইকুইপমেন্ট বা সিস্টেমকে ট্র্যাক করতে সাহায্য করে। হুম। ইন্সপেক্টরের কাজ হলো চেকলিস্ট ধরে ধরে প্রত্যেকটা আইটেম চেক করা, আর যদি কোনো ত্রুটি বা নন কনফর্মিটি চোখে পড়ে তাহলে সেটা যতটা সম্ভব বিস্তারিত বিবরণ লিখে রাখা। ইন্সপেকশনের সময় কোনো বিষয়ে প্রশ্ন উঠলে তার উত্তর দেওয়া উচিত সেই সব ট্রেন্ড পার্সোনেলের যাদের ওই সিস্টেম সম্পর্কে ভালো জ্ঞান আছে। হ্যাঁ, স্লাইডের উদাহরণগুলো ভালো ছিল, যেমন কোনো যন্ত্রের কাছে যাওয়ার পথে জিনিসপত্র রেখে অ্যাক্সেস ব্লক করে রাখা, বা এমার্জেন্সি সেফটি পোস্ট মিসিং থাকা, অথবা কোনো ইলেকট্রিক্যাল প্যানেলের কভার ভাঙা বা ড্যামেজ থাকা, এগুলো সবই সেফটি ডেফিসিয়েন্সি। ঠিক। এমনকি এয়ার কুলিং ইভাপোরেটরের চেকলিস্টে কয়েলের গায়ে মাইনের পিটিং বা সামান্য ক্ষয়ের মতো বিষয়ে উল্লেখ করা ছিল, যেটা হয়তো আপাতদৃষ্টিতে ছোট মনে হতে পারে কিন্তু ভবিষ্যতে বড় সমস্যা তৈরি করতে পারে। নিয়ম হলো সব আইডেন্টিফাইড ডেফিসিয়েন্সি বা ত্রুটি স্পষ্টভাবে রিপোর্ট করতে হবে এবং একটা টাইমলাইন মেনে সেগুলো কারেক্ট করতে হবে, মানে সমাধান করতে হবে। চেকলিস্ট পূরণ, রিভিউ এবং সব ত্রুটি সমাধান হয়ে যাওয়ার পর সেগুলোকে অন্যান্য সেফটি রিলেটেড ডকুমেন্টের সাথে ফাইল করে রাখতে হবে ভবিষ্যতের রেফারেন্সের জন্য। পরিশিষ্ট বিতে মোটামুটি কোন ধরনের সরঞ্জাম বা সিস্টেমের জন্য চেকলিস্ট পাওয়া যায়? লিস্টটা বেশ বড়। এর মধ্যে আছে এয়ার কুলিং ইভ্যাপোরেটর, অ্যামোনিয়া অ্যাবজর্পশন সিস্টেম, বিভিন্ন টাইপের কম্প্রেসর, ইভ্যাপোরেটিভ কন্ডেন্সার, হিট এক্সচেঞ্জার, পাইপিং সিস্টেম, প্রেশার রিলিফ সিস্টেম যেখানে পিআরভি থাকে, প্রেশার ভেসেল বা চাপবাহী পাত্র, পার্জার, রেফ্রিজারেন্ট পাম্প এবং বিভিন্ন সেফটি সিস্টেম যেমন ডিটেক্টর, অ্যালার্ম ইত্যাদি। আচ্ছা। এছাড়া জেনারেল সিস্টেম চেকলিস্টও আছে, যেটা ওভারঅল সিস্টেমের আইটেম কভার করে। স্লাইডের উদাহরণে যেমন দেখা গেছে, এয়ার কুলিং ইভ্যাপোরেটর বা কম্প্রেসরের চেকলিস্টে ওই নির্দিষ্ট যন্ত্রের ডিটেলড ইনফরমেশন থাকে, যেমন ম্যানুফ্যাকচারার, মডেল, সিরিয়াল নাম্বার, অপারেটিং ডেটা, সেফটি সেটিংস এইসব। মানে বেশ থরো চেকিংয়ের ব্যবস্থা। একদম। এই চেকলিস্টগুলো একটা সিস্টেম্যাটিক ওয়েতে পুরো সিস্টেমের সেফটি ভেরিফাই করতে এবং কোনো কিছু যেন মিস না হয়ে যায় সেটা ইনশিওর করতে সাহায্য করে। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস আসলে। সত্যি একটা গভীর আলোচনা হলো আজ। তাহলে আলোচনার একেবারে শেষে এসে মূল বিষয়গুলো যদি একবার সংক্ষেপে তুলে ধরি। অবশ্যই। আমার মনে হয় মূল বার্তাটা হলো অ্যামোনিয়া রেফ্রিজারেশন সিস্টেমের নিরাপদ আর কার্যকর পরিচালনা নিশ্চিত করতে হলে IIAR-6 গাইডলাইন অনুযায়ী রেগুলার, সিস্টেম্যাটিক এবং ডকুমেন্টেড আইটিএম অপরিহার্য। ঠিক। আমরা দেখেছি প্রেশার রিলিফ ভালভের মতো লাইফ সেভিং ডিভাইসের রক্ষণাবেক্ষণে কোনো রকম ঢিলেমি চলে না, এবং এর নিয়মকানুন কতটা স্ট্রিক্ট হতে পারে, বিশেষ করে ওই অল্টারনেটিভ টেস্টিংয়ের বিষয়টা। হ্যাঁ, ওই একটা ফেল করলে সবার উপর প্রভাব পড়ার ব্যাপারটা। একদম। একইভাবে নন কন্ডেন্সেবল গ্যাস বা জলের মতো কন্টামিনেশন কন্ট্রোল করা এবং পরিশিষ্ট বি এর মতো সেফটি চেকলিস্ট ব্যবহার করে নিয়মিত সিস্টেমের হেলথ চেক করাটাও সমান জরুরি। আসলে ওই পিআরভির উদাহরণটাই মনে রাখার মতো, কিভাবে একটা ভালভের ফেলিয়ার পুরো সিস্টেমের বাকি ভালভগুলোর সার্ভিস লাইফ কমিয়ে দিতে পারে। এটাই প্রমাণ করে যে এই মেইনটেনেন্স শুধু নিয়ম মানা নয়, এটা সিস্টেমের রিলায়েবিলিটি আর লংজিভিটির জন্য কতটা ভাইটাল। একেবারে।
আশা করি আজকের এই আলোচনা আমাদের শ্রোতাদের অ্যামোনিয়া সিস্টেমের রক্ষণাবেক্ষণের জটিলতা এবং এর গুরুত্ব দুটোই বুঝতে সাহায্য করেছে। যাওয়ার আগে একটা ভাবনা মাথায় আসছে। বলুন। আমরা আইটিএম থেকে তো প্রচুর ডেটা কালেক্ট করি, টেস্ট রেজাল্ট, ইন্সপেকশন রিপোর্ট ইত্যাদি। শুধু কমপ্লায়েন্সের জন্য বা নিয়ম মেনে চলার জন্য এই ডেটা ব্যবহার না করে আমরা কি এই ডেটার লং টার্ম ট্রেন্ড অ্যানালাইসিস করে আগেভাগেই কোনো যন্ত্রাংশের পোটেনশিয়াল ফেলিওরের পূর্বাভাস পেতে পারি, বা মেইনটেন্যান্স শিডিউলকে আরও নিখুঁত, আরও এফেক্টিভলি অপটিমাইজ করতে পারি? ইন্টারেস্টিং পয়েন্ট। মানে এই ডেটা ভবিষ্যতে সিস্টেমের রিলায়েবিলিটি বাড়াতে কতটা পাওয়ারফুল টুল হয়ে উঠতে পারে, এটা নিয়ে হয়তো আরও ভাবনার অবকাশ রইল। অবশ্যই। ডেটা অ্যানালিটিক্স আর প্রেডিক্টিভ মেইনটেন্যান্স তো এই ফিল্ডে খুবই প্রাসঙ্গিক হয়ে উঠছে। এটা নিয়ে নিশ্চয়ই ভাবা উচিত।